তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, টাকলা ইকবালকে নিয়ে কথা বলবো। তো টাকলা ইকবাল তার মনে হয় তুফান ছবির সাকসেস দেখার পর তার প্রায় মাথাটা প্রায় খারাপ হয়ে গেছে বলা যায়। সে মনে হয় তার মাথার কাজ করছে না। সেই মানে একটা এমন আজে বাজে বক্তব্য রাখছে, সেটা বলে না। এক কথা, বাংলাদেশে যদি কেউ সার্কাস দেখানোর মানুষ থাকে সেটা হচ্ছে তিনি। তো এত আজে বাজে কথাবার্তা বলছে, যেগুলো একটা টাইম নেওয়া যাচ্ছিলো কিন্তু এখন আর নেওয়া যাচ্ছে না। তো সত্যি কথা বলতে তিনি প্রধানত সবসময় সাকিব খানকে হেড করে কথা বলেন, সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই যে সাকিব খানকে তিনি হেড করেন। তবে ফাইনালি তিনি আজ যে একটা বক্তব্য রেখেছেন, এই বক্তব্যটাতে সত্যি কথা বলছে আমার খুব খারাপ লেগেছে। যে তিনি রায়ান রাফিকে তার ডিরেকশন নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে রায়ান রাফি তিনি বড় বড় অ্যাক্টরদের নিয়ে কাজ করেন বলেই তার ছবি বক্স অফিসে হিট হয়। দেখুন, তিনি এটাও বলেছেন যে যদি কেউ সলমান খান, শাহরুখ খান, আমির খান এদেরকে নিয়ে সিনেমা করে, তার ছবি বক্স অফিসে অটোমেটিক হিট হতে পারে। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে যেহেতু দেখুন রায়ান রাফি মানে দেখতে থাকে কালো, সেই জন্য তিনি কালো হওয়ার জন্য তাকে কিন্তু তার গায়ের রঙের কারণে তাকে কিন্তু কাকের সাথে তুলনা করেছেন এবং বলেছেন কাকের বাচ্চার মতো। যে একটা বাজে কথা বলেছেন, যেটা আমার শুনতে খুবই খারাপ লাগছে। একটা মানুষ তার যখন ছবি নিয়ে আপনি ক্রিটিসাইজ করতে পারছেন না, তখন তার গায়ের রং কেমন, তার সে খাটো না বেঁটে, সে দেখতে কেমন, তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু এটাও আলোচনা করছে। এটা একজন বাংলাদেশের ফিল্ম পরিচালকের কথাবার্তা ভাই, শুনলে জাস্ট হাসি পায়, হাস্যকর ভাই, হাস্যকর কথা ভাই। এগুলো 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 কোনো কথা? তবে যেখানে তিনি বলছেন যে তিনি বাংলাদেশের মানে যে সমস্ত বড় বড় সুপারস্টার, অর্থাৎ তিনি এটা পরিষ্কারভাবে বলতেন যে রায়ান রাফি তিনি সাকিব খানকে নিয়ে ছবি বানিয়েছেন বলেই বক্স অফিসে হিট হয়েছে, নাহলে কিন্তু হিট হতো না। আর আমি সবসময় ভালো ভালো ছবি নিয়ে কাজ করি, কিন্তু আমার ছবি আমি সবসময় নতুন ছেলেদের তোলার চেষ্টা করি। তো সেই জন্যে আমি দেখতেই পাচ্ছি যে তার ছবির কি অবস্থা। ডেড বডি এসেছিলো, পুরো 3 দিনে 12টা বেজে গেছে। রিভেঞ্জ ছবিটা এসেছিলো, তারাও কিন্তু 3 দিনে 12টা বেজে গেছে। তারপরে এই ডিরেক্টর এসে কেন যে এত বক্তব্য মানে বুঝতে নেই। তবে তিনি যে কথাটা দেখছেন যে বাংলাদেশে তিনি নিজেকে এস রাজামৌলি ভাবেন, তিনি ভাবেন যে তিনি বাংলাদেশের সর্বশের বা বাংলাদেশের ছবির ক্ষেত্রে তার বিরাট অবদান। তো সত্যি কার অবদান কতটুকু সে নিজে জানে, আর বাকি তার সঙ্গে যারা সাঙ্গপাঙ্গ রয়েছে তারাই জানে। আদার্স মানে বাংলাদেশের যারা সমর্থক রয়েছে বা তারা আদৌ জানে না যে তার তার যে কতটা অবদান রয়েছে বাংলা সিনেমার প্রতি। তো সেসব নিয়ে আমি আসছি না। তো তিনি যে বিষয়টা তুলে ধরেছেন যে রায়ান রাফি তিনি নাকি বাংলায় মানে যে সমস্ত বড় বড় স্টার ছাড়া তিনি তার ছবি বক্স অফিসে হিট দিতেন। তার প্রথম ছবি যেটার নাম হচ্ছে পোড়ামন টু, ছবিটা দেখে থাকতেন তাহলে বুঝে যাবেন যে আমি কী বলতে চাইছি। পোড়ামন টু ছবিতে অভিনয় করেছিল সিয়াম। সিয়াম এর আগে কে চিনতো? পোড়ামন টু এর আগে কে চিনতো সিয়ামকে? সে সিয়ামকে চিনিয়েছে কি? যদি রায়ান রাফি ওরামই হতো, তাহলে রায়ান রাফি কখনোই বক্স অফিসে সুপার ডুপার হিট দিতে পারতো না পোড়ামন টু। এবং সেখানে সেই পোড়ামন টু এর পর থেকে সিয়ামকে নিয়ে কিন্তু বাংলাদেশে একটা আলাদা রকম আলোচনা হয় এবং বাংলাদেশের বড় সুপারস্টার হিসেবে মনে করা হয় শুধুমাত্রই পোড়ামন টু ছবির পর। তাহলে সেই জায়গাটা কে তৈরি করেছে ভাই? ও যদি বড় সুপারস্টারকে নিয়ে কাজ করতো, তাহলে সেখানে সেই জিনিসটা কী করে তৈরি হলো? দ্বিতীয় আমি যে ছবিটার কথা বলবো, আমরা সবাই জানেন পরাণ বলে যে ছবিটা এসেছিলো, সেই ছবিটার পর প্রায় এই ছবিটা নিয়ে প্রত্যেকে আলোচনা করেছিল, বাংলাদেশে একটা বিরাট আলোড়ন সৃষ্টি করেছিল। এই ছবির পরে কিন্তু শরীফুল রাজকে কিন্তু সবাই কিন্তু চিনতে শিখেছিল, কিন্তু শরীফুল রাজ বলে একজন ভালো অ্যাক্টর আছে, তাকে পরিচয় করেছিল, তাকে জানিয়েছিল কে কোন পরিচালক। তার আগে কিন্তু সে যখন রায়ান রাফির সাথে কাজ করেনি, তার কি বিশাল কিছু পরিচিতি ছিল সেটা আমার জানা দরকার ছিল। তো শরীফুল রাজকেও কিন্তু অ্যাকচুয়ালি তার যে জায়গাটা পেয়েছে সেটা কিন্তু এই রায়ান রাফির কারণেই পেয়েছে। এবং যদি আমরা ভালো করে দেখেন তার লাস্ট ছবি সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ ছবিটাতে অভিনয় কে করেছিলেন? আফরান নিশো কিন্তু কখনোই একটা বড় মানে বড় পর্দার হিরো নয়, তাকে কিন্তু বড় মানুষ জনপ্রিয়তা, তার নাটক ভালো সেই কারণে একটা জনপ্রিয়তা রয়েছে তার, কিন্তু সেই অডিয়েন্সটা কিন্তু বাড়িতে বসে মোবাইলে কন্টেন্ট দেখার অডিয়েন্স, সেই অডিয়েন্সটা কিন্তু কখনোই সিনেমা হলে গিয়ে ভিড় করা, সেই অডিয়েন্সটাকে তো টানতে পেরেছিল। সুতরাং একটা পরিচালকের মধ্যে কতটা ট্যালেন্ট থাকলে এই জিনিসগুলো সে করতে পারে। তারপরে কত একটা মানে ন্যাকা বোকা পরিচালক একটা ফিল্ম ইন্ডাস্ট্রির লোক হলেই সব কথাবার্তাগুলো বলে। জাস্ট আমি আর বলে বোঝাতে চাই না। সত্যি বলতে একজন নাটকের অভিনেতা অফরান নিশোকে তিনি কিন্তু কীভাবে প্রেজেন্ট করেছেন সেটা দেখার মতো সুড়ঙ্গ। এবং শাকিব খানের ছবিটা কী করছে এখন তো দেখতেই পাচ্ছি। সুতরাং রায়ান রাফির ছবি নিয়ে যে যা প্রশ্নগুলো তুলছেন তাদের মধ্যে এই প্রশ্নগুলো ছুড়ে দিলাম যে এই ছবিগুলো যারা বানিয়েছিল তারা সবাই কি বিরাট ফেমাস ছিল না, কিন্তু এইগুলো ছবিগুলো করার পর তারা কিন্তু ফেমাস হয়েছে। সুতরাং এটাই বলার যে আপনারা যেটা ভাবছেন বা বলছেন সেটা একটু ভেবে চিন্তে বলার চেষ্টা করুন। এবং সত্যি কথা বলতে
অনেকে আবার দেখছি তার ডেড বডি ছবিটা যখন সে চলেনি তখন সে কিন্তু তার যে ছবির যারা কলা কুশলী ছিল তাদেরকে নিয়ে কিন্তু তিনি এই কথাটা বলছেন যে তাদের নাটকে অভিনয় করে সেই জন্য তাদেরকে নিয়ে আমার ভুল হয়ে গেছে, সেই কারণে ছবিটা চলেনি। তো সত্যি কথা বলতে নাটকের অভিনয় তো আফরান নিশো করেছিল, তাকে নিয়ে তো সে একটা ভালো সুরঙ্গ বিরাট হিট দিল, সেটা দিল কী করে? এবং তার পাশাপাশি তার যে রিভেঞ্জ ছবিটা চলছে সেখানে কিন্তু সে নিজের দোষ দিচ্ছে না, সে সবসময় দোষ দিচ্ছে এই ছবির যে হিরো আর হিরোইন বুবলি এবং রোশনকে নিয়ে কিন্তু তিনি দোষ দিচ্ছেন। সুতরাং বোঝা যাচ্ছে সে কিন্তু দোষ করে, কিন্তু দোষটা কিন্তু সে কখনোই নিজে স্বীকার করে না এবং বারবার সে নিজের দোষটাকে অপরের ঘাড়ে চাপানোর চেষ্টা করে, যেটা কিন্তু খুব খারাপ। এবং সত্যি কথা বলতে এই ধরনের পরিচালকের জাস্ট কাছ থেকে দূরে থাকাই ভালো। এবং সত্যি বলতে এই ধরনের পরিচালকের এরা কোনো দিনই হার মানতে শেখেনি, এরা যতই খারাপ কাজ করুক সবসময় নিজেদেরকে দোষটা ঢেকে সবসময় ভালো দেখানোর চেষ্টা করে। তো এইটাই ছিল আমার মোটামুটি মতামত। তো তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই জানিও, আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।